আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের আরেকটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া শামীম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। তো তোমরা ইতিমধ্যেই কিন্তু 6টি অঙ্ক করেছো। তো আজকে আমাদের আর্থিক বিবরণীর শেষ একটি ক্লাস করাবো এবং আশা করি এই 7টি অঙ্ক এবং উদাহরণের অঙ্কগুলো যদি তোমরা নিয়মিত করে থাকো তাহলে তোমাদের আর্থিক বিবরণীর যাবতীয় সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। তো তোমরা এই জন্য আর্থিক বিবরণীর যে ক্লাসগুলো বারবার তোমরা রিপিট করে দেখবে এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু আমাদেরকে সেটা মেসেঞ্জারে হোক, ব্যক্তিগতভাবে ফোনে হোক, তোমরা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে এবং তোমাদের যে কোনো সুবিধা অসুবিধা চ্যাপ্টার কেন্দ্রিক সেগুলোর জন্য কিন্তু আমাকে তোমরা ফোন দিয়ে প্রশ্ন করো অথবা মেসেঞ্জারে কিন্তু তোমরা প্রশ্ন করো। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এই আর্থিক বিবরণী কিন্তু মোটামুটি অবশ্যই কিন্তু তোমাদের 2টি অঙ্ক দিতে হবে, আর 2টি অঙ্ক দেওয়ার জন্য কিন্তু তোমাদের এখানে ভালোভাবে শিখতে হবে। আর ভালোভাবে শেখার এই চ্যাপ্টারের কোনো বিকল্প নাই, যেহেতু ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে দুইখানেই কিন্তু 4টি আর্থিক বিবরণী দিতে হয়, তার মানে এখানে কিন্তু 40 মার্ক 2 পেপার মিলে। সুতরাং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে তোমরা এমসিকিউ কিন্তু অধ্যায়ভিত্তিক অবশ্যই ভালোভাবে শিখে ফেলবে। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা কিন্তু অনলাইনে তোমাদের এমসিকিউ বেসড ক্লাসগুলো নিতে পারতেছি না। তো তোমরা কিন্তু বাসায় অবশ্যই চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ গুলো কিন্তু তোমরা পড়ে নিবে, হ্যাঁ। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তোমরা অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে অথবা মেসেঞ্জারে তোমরা আমার সাথে যোগাযোগ করে কিন্তু এই অংশগুলো সলভ করে নিবে। তো চলো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সর্বশেষ আরেকটি অঙ্ক আর্থিক বিবরণীর উপর সেটা আজকে আমরা সমাধান করি। সজীব কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন 12 লক্ষ টাকা, যা প্রতিটি 10 টাকা হারে 1,20,000 শেয়ারে বিভক্ত এবং 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে এখানে একটা রামিল দেওয়া আছে। রামিলের ডেবিট অংশে কিছু খরচ বা সম্পদ দেওয়া আছে, ক্রেডিট অংশে দায় এবং মালিকানা সত্ত্ব দেওয়া আছে। তো তোমরা খেয়াল করো, এইখানে কিন্তু ক্রয় ভ্যাট সহ বলা আছে 15% ভ্যাট। তো তোমরা জানো যে বাংলাদেশ সরকারের 1991 সালের যে ভ্যাট কার্যকরের যে আইন, সেটা অনুযায়ী কিন্তু 15% ভ্যাট নির্ধারণ করা এবং একটা পণ্যের উপরে যদি 15 টাকা ভ্যাট দিতে হয়, পণ্যের দাম যদি 100 টাকা হয় আরো 15 টাকা ভ্যাট দিতে হয়, তার মানে মোট মূল্য কিন্তু দাঁড়ায় 115 টাকা। সুতরাং আমরা এইখানে যখন ক্রয়ের পরিমাণ বের করব তখন 15 দিয়ে গুণন এবং 115 দিয়ে কিন্তু ভাগ করব, হ্যাঁ। 15 দিয়ে গুণন এবং 115 দিয়ে ভাগ। তো খেয়াল করো সবাই, 4,70,000 টাকা এখানে আমাদের ক্রয় দেওয়া আছে, বিনিয়োগ 5,20,000 টাকা। জানো তোমরা বিনিয়োগ হচ্ছে সম্পদ এবং দালান কোটা হচ্ছে 6,80,000 টাকা। এখানে দালান কোটা হচ্ছে স্থায়ী সম্পদ। মজুরি 10 মাসে দেওয়া আছে, তার মানে 2 মাস বকেয়া। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সংরক্ষিত আয় বিবরণীতে যায় 55,000 টাকা। প্রাপ্য হিসাব চলতি সম্পদ, সুনাম স্থায়ী সম্পদ। ভ্যাট চলতি হিসাব দেওয়া আছে অলরেডি 82,000 টাকা ডেবিট পাশে। তো আমরা যখন ভ্যাট চলতি হিসাবের একটা অ্যাকাউন্ট করব তখন আমরা এইটাকে অ্যাডজাস্ট করে দেখাবো। মজুদ পণ্য, এখানে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 75,000 টাকা এবং আয়কর দেওয়া আছে 25,000 টাকা। আয়কর সংরক্ষিত আয় বিবরণীতে যায়, তোমরা জানো। ইস্যুকৃত বিলিকৃত মূলধন 8 লক্ষ টাকা দেওয়া আছে। বিক্রয়ের সাথেও ভ্যাট আছে 15%। শেয়ার অধিহার, সাধারণ সঞ্চিতি 8%, ঋণপত্র, দীর্ঘমেয়াদী দায় আর শেয়ার অধিহার সাধারণ সঞ্চিতি দুইটাই হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ। প্রদেয় হিসাব হচ্ছে চলতি দায়, দাবি লভ্যাংশ চলতি দায় এবং সংরক্ষিত আয়ের জের, এটা কিন্তু হচ্ছে আমাদের সংরক্ষিত আয় বিবরণী যখন আমাদের করতে হয় তখন সেখানে ব্যালেন্স বিডি আকারে লিখতে হয়। এই হচ্ছে আমাদের রামিল। এখন আসো আমরা সমন্বয়টাকে দেখব। সমাপনী মজুদ পণ্য 1,90,000 টাকা মূল্যায়ন করা হয়েছে এবং উক্ত মজুদের মধ্যে 10,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে, যেখানে বীমা কোম্পানি 6,000 টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত আছে। তাহলে সমাপনী মজুদ থেকে কিন্তু আগুনে বিনষ্ট 10,000 টাকা বাদ যাবে, আর আগুনে বিনষ্ট আরেকবার কিন্তু ক্রয় থেকে বাদ যাবে, কারণ আগুনে যখন পণ্য বিনষ্ট হয় তখন ক্রয়কৃত মালামাল কিন্তু কমে যায়। তো এটা খেয়াল রাখতে হবে। শেয়ার অধিহার সুনামের সাথে সমন্বয়পূর্বক অবলোকন করতে হবে। তাহলে শেয়ার অধিহার সুনাম থেকেও মাইনাস, শেয়ার অধিহার থেকেও মাইনাস। তোমরা গত ক্লাসে এই সমন্বয় করেছো। সাধারণ সঞ্চিতি 1,30,000 টাকা উন্নীত করতে হবে, তার মানে রেওয়া মিলে কত আছে সেটা দেখতে হবে। সেই অনুযায়ী আমরা আর কত বাড়াবো, মানে টোটাল যে 1,30,000 হবে
শেয়ার প্রতি 1 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে। আমাদের যতগুলো শেয়ার বাজারে ইস্যু করা হয়েছে 1 টাকা করে গুণন দিব, সেটা হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ। 15,000 টাকা আয়কর সঞ্চিতি রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আয়কর সঞ্চিতি এটা কিন্তু নতুন আয়কর সঞ্চিতি। তো নতুন আয়কর সঞ্চিতি আমরা একবার নিট লাভ বের করার সময় কর পূর্ব নিট লাভ সেখান থেকে নতুন আয়কর সঞ্চিতি বাদ দেই, আরেকবার কিন্তু চলতি দায়ের পাশে দেখাই, তাহলে 2 বার যাবে। ক নম্বরে দেখো ভ্যাট চলতি হিসাব নির্ণয় করো, মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয় করো, আর সংরক্ষিত আয়ের উদ্ধৃত আছে দেওয়া আছে শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায় নির্ণয় করো। এই হচ্ছে আমাদের 3টা রিকোয়ারমেন্ট। তো ভ্যাট চলতি হিসাব আমরা এখন প্রস্তুত করব। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, ভ্যাট চলতি হিসাবের ডেবিট দিক এবং ক্রেডিট দিক। এখানে ব্যালেন্স বিডি আমরা রেওয়া মিলে একটা ভ্যাট চলতি হিসাব দেখেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, ভ্যাট চলতি হিসাব 82,000 টাকা আমরা কিন্তু এখানে কি দেওয়া ছিল আগে থেকেই। তো এই 82,000 টাকা হচ্ছে ব্যালেন্স বিডি। আর ক্রয় ভ্যাট কিভাবে বের করব, বিক্রয় ভ্যাট কিভাবে বের করব, এটা আমরা অঙ্কের মাধ্যমে দেখব। অঙ্কের মাধ্যমে দেখো, ক্রয় থেকে আমরা বিক্রয় থেকে ভ্যাট যখন বাদ দেব, তো বিক্রয়ের পরিমাণ হচ্ছে 9,20,000 টাকাকে 15 দিয়ে গুণন 115 দিয়ে ভাগ, তাহলে 1,20,000 টাকা হয়। আর ক্রয়ের ক্ষেত্রে কিন্তু ক্রয় 4,70,000, সেখান থেকে আগুনে বিনষ্ট 10,000 বাদ দিলে 4,60,000। এই 4,60,000 কে 15 দিয়ে গুণন 115 দিয়ে ভাগ করলে তোমার কিন্তু 60,000 টাকা হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্রয় ভ্যাট আমরা 60,000 টাকা পাইলাম এবং বিক্রয় ভ্যাট 1,20,000 টাকা পাইলাম। তাহলে খেয়াল করো, ডেবিট দিকে 1,42,000, ক্রেডিট দিকে 1,20,000, তাহলে ব্যালেন্স সিডি দাঁড়ায় 22,000 এবং সেটা ব্যালেন্স বিডি হচ্ছে 22,000 টাকা। এবং যেহেতু এই ব্যালেন্স বিডিটা ডেবিট সাইডে হয়, তাহলে এই ব্যালেন্স বিডি দ্যাট মিন্স ভ্যাট চলতি হিসাবের যে উদ্ধৃত সেটা কিন্তু অসমন্বিত ব্যয় মানে সম্পদ পাশে যাবে, সম্পদ পাশে যাবে। ভ্যাট চলতি হিসাব নামে আমরা কিন্তু 22,000 টাকা বসাবো। খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের মোট লাভ জানতে চাইছে, তো তোমরা জানো যে বিক্রয় দিয়ে শুরু করতে হয়। বিক্রয় আমাদের 9,20,000 টাকা দেওয়া আছে, সেইখান থেকে আমাদের বাদ দিতে হবে ভ্যাট। তো ভ্যাটের পরিমাণ আমি একটু আগেও বলেছি যে 15 দিয়ে গুণন 115 দিয়ে ভাগ। যেহেতু বিক্রয়ের সাথে অন্যান্য কোনো সমন্বয় নাই, সেহেতু শুধুমাত্র ভ্যাটটা বাদ যাবে। যদি অন্যান্য সমন্বয় থাকতো তাহলে অন্যান্য সমন্বয় বাদ দিয়ে পরে কিন্তু আমরা ভ্যাট নির্ণয় করতাম, কারণ নিট বিক্রয় বা নিট ক্রয়ের উপর কিন্তু ভ্যাট নির্ধারণ করা হয়। তাহলে 9,20,000 কে আমি 15 দিয়ে গুণন 115 দিয়ে ভাগ করে 1,20,000 টাকা পাইলাম, সেটা আমি বাদ দিব। তাহলে 8 লাখ টাকা হচ্ছে আমার নিট বিক্রয়ের পরিমাণ। সেখান থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। তো বিক্রিত পণ্যের ব্যয় তোমরা জানো যে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ, তারপরে সমাপনী মজুদ বাদ দিতে হয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়। তাহলে খেয়াল করো, প্রারম্ভিক মজুদ পণ্য তোমাদের রেওয়া মিলে দেওয়া ছিল কিন্তু 75,000 টাকা, আমরা বসাইলাম। পরবর্তীতে ক্রয় যেহেতু সমন্বয় আছে, প্রথম কলামে বসাইলাম 4,70,000, সেখান থেকে আগুনে বিনষ্ট পণ্য কিন্তু 10,000 টাকা হয়েছে, তাহলে আগুনে বিনষ্ট পণ্য আমি বাদ দিব 10,000। বাদ দেওয়ার পরে থাকে 4,60,000। এই 4,60,000 কে আমি কি করব, 15 দিয়ে গুণন এবং 115 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে দেখো 60,000 টাকা বের হলো। তাহলে 4,70,000 থেকে যদি 70,000 বাদ দাও, থাকে কত, 4 লক্ষ টাকা নিট ক্রয়। পরবর্তীতে মজুরি, যেহেতু ক্রয় সংক্রান্ত খরচ, মজুরি, পরিবহন শুল্ক, এই ধরনের যে হিসাবগুলো সেগুলো আসে। তো এখানে রেওয়া মিলে শুধু মজুরি দেওয়া আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে দেখো মজুরি কিন্তু 10 মাসের দেওয়া ছিল। রেওয়া মিলে থেকে একটু খেয়াল করো, মজুরি 10 মাস 1,60,000 টাকা, তাহলে এখানে কিন্তু 2 মাসের বকেয়া আছে। তো 2 মাসের বকেয়াটা আমরা কিভাবে বের করব, যদি 1,60,000 কে 10 দিয়ে ভাগ এবং 2 দিয়ে গুণন করি, তাহলে 32,000 টাকা। এই 32,000 টাকা কিন্তু হচ্ছে 2 মাসের বকেয়া মজুরি। তাহলে যোগ করো 1,92,000 টাকা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, 75,000 প্রারম্ভিক মজুদ পণ্য, নিট ক্রয় 4 লক্ষ টাকা এবং মজুরি হচ্ছে 1,92,000। তিনটা আমরা যোগ করলাম 6,66,000। সেইখান থেকে আমরা বাদ দিব সমাপনী মজুদ পণ্য। তো সমাপনী মজুদ পণ্য আমার 1,90,000 টাকা ছিল, এখানে কিন্তু 10,000 টাকা আগুনে বিনষ্ট ছিল। তাহলে সমাপনী মজুদ 1,90,000 থেকে যদি 10,000 বাদ দিই, তাহলে থাকে কত, 1,80,000। তাহলে 6,67,000 থেকে 1,80,000 বাদ দাও সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে খেয়াল করো, আমাদের বিক্রিত পণ্যের ব্যয় দাঁড়ালো 4,87,000 টাকা। এবং এই 4,87,000 টাকা আমি যদি নিট বিক্রয় থেকে বাদ দিই, তাহলে খেয়াল করো এখানে 3,13,000 টাকা হচ্ছে মোট মুনাফার পরিমাণ। পরবর্তীতে খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের জানতে চেয়েছে আর্থিক অবস্থার বিবরণী। এখানে আংশিক অংশ আমরা দেখাবো, যেহেতু শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব এবং দায় এই অংশটুকু জানতে চেয়েছে, তাহলে আমরা শুধু এই অংশটুকুই করব। তাহলে আমরা জানি যে মালিকানা সত্ত্ব ও দায় এই অংশে 4টি ভাগ। একটি হচ্ছে শেয়ার মূলধন, সঞ্চিতি উদ্ধৃত, দীর্ঘমেয়াদী ঋণ এবং
4 নাম্বার হচ্ছে চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। তাহলে খেয়াল করো, শেয়ার মূলধনে আমাদের অনুমোদিত মূলধন দেওয়া ছিল 12 লক্ষ টাকা, আমরা ওটাকে লিখে ক্লোজ করে দিলাম। পরবর্তীতে ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত মূলধন এটা কিন্তু 8 লক্ষ টাকা দেওয়া আছে, তাহলে 8 লক্ষ টাকা বসায় দিলাম। সঞ্চিত এবং উদ্ধৃত এর মধ্যে দেখো শেয়ার অধিহার আছে আমাদের 80,000 টাকা কিন্তু ছিল এবং সেটা সুনামের সাথে সম্পূর্ণ অংশ অবলোকন করতে বলেছে, তাহলে শেয়ার অধিহারের পরিমাণ কিন্তু শূন্য হয়ে যাবে। 80,000 থেকে 80,000 বাদ দিয়ে এটা শূন্য। পরবর্তীতে খেয়াল করো, সাধারণ সঞ্চিতি 90,000, তার সাথে স্থানান্তর হচ্ছে আরো কত 40,000, তাহলে 40,000 স্থানান্তর করলে 1,30,000 টাকা হলো। সংরক্ষিত আয়ের সমাপনী যে 3,30,200, তার মানে টোটাল হইলো 4,60,200 টাকা। পরবর্তীতে খেয়াল করো, দীর্ঘমেয়াদী ঋণ আমরা যদি এই অংশ দেখি 8% ঋণপত্র 1,10,000 টাকা বসিয়ে দিলাম। এবং চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা, এখানে চলতি দায় কোনগুলো? প্রদেয় হিসাব, ব্যাংক জমাকৃত ঋণের বকেয়া সুদ, ঋণের বকেয়া সুদ, বকেয়া মজুরি, প্রদেয় হিসাব, দাবিহীন লভ্যাংশ, আয়কর সঞ্চিতি এবং প্রস্তাবিত লভ্যাংশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রস্তাবিত লভ্যাংশ বলা হয়েছিল সমন্বয়ে যে 80,000 শেয়ার ছিল, 1 টাকা করে লভ্যাংশ, তাহলে 80,000 শেয়ার 1 টাকা দিয়ে গুণন দাও, তাহলে 80,000 টাকা। এই 80,000 টাকা হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ। তাহলে টোটাল যোগ করার পরে 2,17,800 টাকা আসে। এবং এইখানে আমরা এখন 4টি অংশ যোগ করব। মূলধনের অংশ 8 লাখ, তারপরে সঞ্চিত উদ্ধৃত 4,60,200, দীর্ঘমেয়াদী ঋণ 1,10,000 এবং 2,17,800 চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা। টোটাল যোগফল করার পরে 15,88,000 টাকা হচ্ছে মোট মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো এবং এই অনুসারে তোমরা বাড়ির কাজ করবা। উদাহরণ 12, 13, 14, 15 এই 4টি অঙ্ক তোমরা বাসায় হোমওয়ার্ক করবা। তো আশা করি তোমরা আর্থিক বিবরণীর অঙ্কগুলো ভালোভাবে শিখবে এবং উদাহরণের অঙ্কগুলো সুন্দরভাবে যথাযথ নিয়মে করবে, কারণ আমাদের পরবর্তীতে যখন সেমিস্টার পরীক্ষা হবে আমরা প্রশ্ন এই আলোকেই কিন্তু করার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালাম।